আর আজকের এই খবরে তুফান আছে, তুফান ঠিক ঘোষণা দিয়েছে, পাশাপাশি যে টিম নামিয়েছে। 24 ঘন্টার আলটিমেটাম, কয় ঘন্টা? গনে গনে 24 ঘন্টা, অলরেডি 6 ঘন্টা হয়ে গেছে, আর 18 ঘন্টা আছে। যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে না নেয়, তাহলে 18 ঘন্টা পরে বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করে ফাঁস হয়ে যায়। যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ছাড় দেওয়া হোক। এই অন্তর্বর্তীকালের সরকার প্রধান ডক্টর ইউনূসের টনক কি নড়ে গেছে। সেনাপ্রধানকে নিয়ে ষড়যন্ত্র চলছে বা সেনাপ্রধানকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে নানা গুজব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেনাপ্রধান দেশে আসছেন, দেশে আসুন, এই যে যেসব ষড়যন্ত্র যেসব গুজব রটানো হচ্ছে, এই গুজবের মুখে চুনকালি দিন দিয়ে তিনি দেশে ফিরে আসুন। ফিরে এসে প্রত্যাশা করব তিনি একটি কার্যকরী ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট করেছে সেনাপ্রধানের বিরুদ্ধে। সেনাপ্রধান সেটাকে নিয়ে কথা বলতেছে, বাংলাদেশের সকল মিডিয়া এখন এই বিষয়টা নিয়ে আছে। কিন্তু এই দিক দিয়ে যে 26 তারিখের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে 26শে মার্চ পালন করার জন্য, সেটা কিন্তু সবাই ভুলে গেছে। হ্যাঁ দর্শক, এমন কথাই কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আবার উঠতেছে যে 26 তারিখের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে আসবে, এই যে আমাদের যে স্বাধীনতা দিবসটা আছে সেই দিবসটা পালন করবে। দর্শক, কি আছে এর ভিতরে এটাই কিন্তু আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন, এবং ভারতের মিডিয়াগুলো কেন এই কথাটা বারবার বলতেছে সেটাও কিন্তু জানতে পারবেন। দর্শক, ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসলে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসে তাহলে অবস্থাটা কি দাঁড়াবে সেটা কিন্তু আপনারা আন্দাজ করতে পারতেছেন। দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম ইম্পর্টেন্ট যে প্রতিবেদনগুলো আছে যারা বলতেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, তাদের কথাগুলো শুনবো এবং তাদের কথাগুলোর মধ্যে যদি কোনো যুক্তি আছে সেটা কিন্তু আপনারা বলবেন কমেন্ট বক্সে। সো আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নেব। আমি ছাত্র জনতাকে অনুরোধ করব বড় ভাই হিসেবে যে তোমরা সংঘবদ্ধ থাকো। কোনো প্রকার সংঘাতপূর্ণ আন্দোলনে তোমরা যাবে না। যে কোনো প্রকার সংঘাতপূর্ণ আন্দোলনকে তোমরা এই মুহূর্তে পরিহার করো, কারণ ভারত চাইছে বাংলাদেশে এই মুহূর্তে একটা সংঘাত সৃষ্টি করা, যেন প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা যেন চীনে না যেতে পারেন। তোমরা যদি সংঘাত শুরু করো তাহলে তোমরাও কিন্তু ভারতকে সাহায্য করবে। তাহলে প্রফেসর ইউনূস বাংলাদেশে যদি সংঘাত সৃষ্টি হয়, বাংলাদেশকে সংঘাতের মুখে বা সংঘাতরত অবস্থায় ফেলে রেখে তো প্রফেসর ইউনূস তো চীনে যেতে পারবেন না। দেশে রক্তারক্তি হচ্ছে, উনি চীনে কি করে যাবেন? ওনাকে দেশেই থাকতে হবে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আর ওনার প্রতিও একটু মায়া মমতা একটু রাখো। 84-85 বছর বয়স, উনি যে এখনো ওই চেয়ারটায় টিকে আছেন, কাজ করছেন, ওনার প্রতি স্যালুট দিয়ে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা এই মুহূর্তে শান্ত থাকো, কোনো সংঘাতে যেও না। তোমরা সংঘবদ্ধ থাকো। সংঘবদ্ধ থেকে জেনারেল ওয়াকারের মতো লোককে এবং দেশদ্রোহীদেরকে তাদেরকে জানিয়ে দাও আমরা সিংহের মতো একাত্মবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত। কিন্তু তোমরা সংঘাত পরিহার করো, অ্যাভয়েড করো। যখন সংঘাতের সময় আসবে ইনশাল্লাহ আমি সবার আগে চিৎকার দিয়ে বলবো ঝাঁপিয়ে পড়তে। কিন্তু এখন সংঘাতে যাওয়া মানে হচ্ছে আত্মহত্যা করা। দ্বিতীয়ত, ছাত্র জনতার উদ্দেশ্যে সারা বাংলাদেশে ভারতের রয়ের গোয়েন্দার উপরে কড়া নজরদারি রাখতে হবে। দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই দেশটা ধ্বংস হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে যদি আমার কথাগুলো না শুনেন। তোমাদেরকে স্নেহ করি, তোমাদের সাথে সবসময় ছিলাম। আমি এতটা বছর তোমাদেরকে তৈরি করার জন্য আল্লাহর রহমতে তোমাদের ভিতরে সেই আগুন জ্বালানোর চেষ্টা করেছি। তাই সেই ভালোবাসা নিয়ে, সেই আবেগ নিয়ে বলছি, তোমরা ঢালাওভাবে সেনাবাহিনী না, পুলিশ না, কাউকে তোমরা অবজ্ঞা করো না, সবাইকে সম্মান দাও। তবে যারা দেশদ্রোহী, সেনাবাহিনী, ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে আলাদা করো এবং বিচারের সম্মুখীন করো। তাই আজকে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
জনগণের অধিকার, সকল কিছুর স্বার্থে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে একত্রে কাজ করতে হবে এবং যে কোনো মূল্যে সংঘাত এড়াতে হবে, গৃহযুদ্ধ এড়াতে হবে। মনে রাখতে হবে, দেশে গৃহযুদ্ধ হলে কিন্তু ভারত জয়ী হয়ে যাবে, আমরা হেরে যাব। ছাত্রনেতাদের উদ্দেশ্যে, তোমরা সেলফোন ব্যবহার করা বা মোবাইল ফোন ব্যবহার করা এখন থেকে সম্পূর্ণ পরিহার করো। কারণ তোমরা ধরে নাও একদম 100% কনফার্ম তোমাদের সবার ফোন অনেক দিন ধরেই কিন্তু ট্র্যাক করা হচ্ছে। এখন এই বাংলাদেশে যেসব হারামখোর আছে এবং দেশদ্রোহী আছে তারা মিলে ভারতের সাথে মিলে কিন্তু তোমাদের ফোন ট্র্যাক করছে। তাই তোমরা ফোন ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দাও। তোমরা এখন যোগাযোগের ক্ষেত্রে সেই পাথর যুগে চলে যাও। সেরকম একটা গণ নেটওয়ার্ক, একটা মানুষের নেটওয়ার্ক তৈরি করে ফেলো, যেন দ্রুত একজনের কাছে আরেকজনের কাছে সংবাদ পাঠানো যায়। তোমরা কোড ভিত্তিক সংবাদ পাঠাবে। একদম ওই প্রেমিকার মতো চিঠি লিখে বিশদ সমস্ত দিন তারিখ কোথায় তোমরা কি করবে সব লিখে পাঠিও না। ছাত্র নেতাদের চলাচলে ভীষণ সাবধান থাকতে হবে। তোমরা একা চলাচল করবে না। যেই ভারত বাংলাদেশে এত অশান্তি করছে গত 54 বছর ধরে, সেই ভারতের সাথে কোনো কূটনৈতিক ব্যবহারের প্রয়োজন নাই আমাদের। যেমন কুকুর তেমন মুগুর। ভারতীয় দূতাবাসের চারিপাশে নিরাপদ দূরত্বে চৌকি গঠন করতে হবে। বিভিন্ন বাসার ছাদের উপরে ভারতীয় দূতাবাসের উপরে কড়া নজর রাখতে। হাতে একটা বিনোকুলার কিনে, অল্প দামে একটা বিনোকুলার কিনে কড়া নজর রাখতে হবে ভারতীয় দূতাবাসে বাংলাদেশের কোন কোন বিএনপির এবং সামরিক বাহিনীর কোন কোন মাদারবোর্ডরা যায়, এবং ভারতীয় দূতাবাস থেকে কারা কারা বেরিয়ে কয়টার সময় যায় আর আসে, এদের গাড়ির নাম্বার প্লেট, আর প্রয়োজনে এদের ক্লোজ আপ চেহারায় ক্যামেরায় ক্লোজ আপ করে ছবি তুলে সংরক্ষণ আপনারা করুন, সময়ে কাজে আসবে। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করার চেয়ে এইসব কাজ কিন্তু আরো শক্তিশালী। এবং যখন জানবে এই সশস্ত্র বাহিনী এবং ভারতের দূতাবাস যে তাদের উপরে এখন সিআইএর চেয়ে বড় নজরদারি হচ্ছে, এতদিন তারা নজরদারি করেছে, এখন বাংলাদেশের দেশপ্রেমিকরা নজরদারি করছে, তখন এরা দূতাবাসের ভিতরে এরা মলত্যাগ করবে, ওদের কাপড় ভিজে যাবে। যেসব বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিয়েছেন তারা তাদের ভাড়াটিয়ার উপরে নজর রাখেন, এরা কখন বাইরে যায় কখন আসে, তারা বাংলাদেশের কোথায় চাকরি করে তাদের কাছে কাগজপত্র চান ওই ব্যবসার এবং অফিসের মালিকের স্বাক্ষর সহকারে। প্রয়োজনে আপনার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফোন করে কনফার্ম করেন যে এই ভারতীয় লোক তার অফিসে চাকরি করে। কারণ এই ভারতীয় লোক যদি ভারতের গোয়েন্দা হয় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককেও জেলে ভরা হবে, এবং যেই শাস্তি আইন অনুযায়ী দেশদ্রোহিতার জন্য যেই শাস্তি, ফাঁসির শাস্তি তাদেরও হতে পারে। এবং একই সাথে আসসালামু আলাইকুম। কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ারই ইচ্ছা আপনার এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম যিনি একজন সমন্বয়ক আছেন হাসনাত। আবার কেউ কেউ বলছেন পুরো দলটাই তারা কি বলা হয় যে ডক্টর ইউনূসের মাথায় লবণ রেখে তারা আরামসে বড়ই খাইতে চায়। এখন কেন? প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এ ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে ডক্টর ইউনূস একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কোন রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এরপরে আমরা দেখলাম যে বিষয়টা নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করলেন, নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের বক্তব্যের তীব্র নিন্দা জানালেন, আর এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নানান ধরনের আলটিমেটাম মার্কেটে আসছে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি কার? জাতীয় নাগরিক পার্টির। ফরজ এর উপরে কোনো শব্দ নাই। কারণ কখনো বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন করলে সবচেয়ে বেশি সাফারার যে ক্যারেক্টার গুলো হবে এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এদের সমন্বয়করা। বিএনপি যা ক্ষতি হওয়ার গত 17 বছর হয়েছে, জামাতের যা হবার হয়েছে, ডক্টর ইউনূসের টাকা পয়সার ইস্যু আছে যেটা অনেকাংশে সঠিক আবার অনেকাংশে সঠিক না, এটা আলাদা। কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়করা আছে, যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় তারা জুলাই আন্দোলনে তারা তাদের আরেকটা অবস্থান নিলেন, এরপর সরকার পতন হলো, সো
সর্বোচ্চ লেভেলে তাদের যে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে অধিকাংশ জনগণের একটা চাওয়া যেটা, বা সরকারও মনে করছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা হত্যা, গুম, মানে বিভিন্ন অপরাধে জড়িত, এদের বিচার হওয়া জরুরি। বিএনপি এটাও মনে করে, বাট জাতীয় নাগরিক পার্টি মনে করে না, আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না। কেন? কারণ জানে যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে খেলাটা কি হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, যে গত 8 আগস্টের পর হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুইজনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা রিট করছিলেন। রিটটা করার পরে হঠাৎ করে ঠিক 24 ঘন্টার মাথায় তারা সেই রিটটা তুলে নিছে। ছাত্র দলের একজন নেতার দাবি যে এই যে রিটটা তারা তুলে নিল কেন? আপনারা তো চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তো আপনারা আদালতে যান। ওয়াই ডক্টর ইউনুস? ডক্টর ইউনুসের মাধ্যমে করলে তাদের উপর অনেক ধরনের দোষ ত্রুটি কাটা যাবে। যেমন গতকালকেও হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনুসকে বলছেন, আপনার কাছে আহ্বান করবা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। প্রশ্ন হচ্ছে, নির্বাহী আদেশে বাতিল করা যায় কিনা? যায়। তবে রাইট নাও সংবিধান অনুযায়ী এই নির্বাহী আদেশ দেওয়ার মতন ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে কিনা, এটা একটা আইনি জটিল প্রক্রিয়ার বিষয়। নাম্বার 1। নাম্বার 2, ডক্টর ইউনুস কেন আওয়ামী লীগের সাথে এই পাঙ্গাটা নিবেন? এটা একটা ইস্যু, পার্সোনাল, সবাই সবার ইস্যুটা বোঝে। জাতীয় স্বার্থ এক জিনিস, ব্যক্তি স্বার্থ আরেক জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে পছন্দ করেন না, এটা খুবই বাস্তব। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ওনাকে, এই সরকারের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। অন্যদিকে আপনার যে নাকি 1 সপ্তাহ আগে উপদেষ্টা ছিল, আপনার উপদেষ্টা আর কেউ না, ভুট্টো সাহেব, নাহিদ ইসলামের কথা বলতেছি আমি। এই ভুট্টো সাহেব তিনি বলছে যে 72-এর সংবিধানকে মুছে ফেলে 24-এর যেই আপনার তারা যেই সরকার কিংবা দেশটা স্বাধীন করছে, মানে তথাকথিত তারা বলে, আমরা তো এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। এখন আসুন, এই তথাকথিত আপনার ভুট্টো সাহেব তিনি বলে যে 24-এর যে স্বাধীনতা এটাকে ঘিরে কিংবা এই 24-এর ইতিহাসকে ঘিরে বাংলাদেশে একটা নতুন সংবিধানকে লেখা হবে। অন্যদিকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে 24-এর এই সংবিধান কিংবা শেখ হাসিনার আমলে কিংবা বিএনপির আমলে যেই সংবিধান আছে, 72-এর সংবিধান আছে, 71-এর মানে যত আছে আর কি আপনার মুক্তিযোদ্ধার চেতনা বা ইতিহাস, সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত সংশোধন কিংবা আপনার সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটাকে কেন্দ্র করে মির্জা ফখরুল সাহেব তিনি এই কথা বলে। আশ্চর্য করার মতো একটা ঘটনা হচ্ছে, অন্তর্বর্তীকালে সরকার তাদের এই দরখাস্তটাকে আপনার মেনে পর্যন্ত নেয়। আপনি কল্পনা করতে পারেন, তাদের এই দরখাস্তটাকে মেনে পর্যন্ত নেয়, যেখানে আপনার কি বলে আমেরিকার যে আপনার জাতিসংঘের যে মহাসচিব তিনি কিন্তু বলে গেছে যে বাংলাদেশে একটা আপনার সকল রাজনৈতিক দলকে অ্যাক্টিভ থাকার জন্য এবং বাংলাদেশে গণতন্ত্র মেনে একটা নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে কিন্তু আহ্বান দেয়। এবং ডক্টর ইউনুসকে তো আপনার কানে একদম ভালোভাবে মনে করেন বলে যায়। অন্যদিকে আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকেও কি খুব ভালোভাবে বলে যায় আপনার আমেরিকার মহাসচিব। কিন্তু এই ভুট্টো সাহেব তিনি তো বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করে দিবে, 72-এর সংবিধানকে চেঞ্জ করে দিবে। এখানে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি নিজে পর্যন্ত বলছে যে যে বৈষম্য নামে আমাদের বাংলাদেশে দেশটা পুনরায় স্বাধীন করছে, মানে ডক্টর ইউনুসের বক্তব্য। অতএব তোমরা যদি এই স্বাধীনতাকে, স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং এই বৈষম্যটা তোমরা যদি ধরে রাখতে চাও তাহলে তোমাদের নিজেদের দল গঠিত করতে হবে এবং এই দলকে ক্ষমতায় বসতে হবে, সংসদে যেতে হবে। তাহলে তোমরা তোমাদের কি এই বৈষম্যটা বজায় রাখতে পারবা। এবং এটাকে ঘিরেই আপনার মির্জা ফখরুল সাহেব 12 ঘন্টার আলটিমেটাম, যে 12 ঘন্টার ভিতরে কিংবা এই সরকার যদি পদত্যাগ না করে এই সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন আশা করা যাবে না এবং এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। শুধু এটাই না,
আপনার মির্জা ফখরুল তিনি আরো বলেন যে বাংলাদেশে আরো একটি 5ই আগস্ট কিংবা আরো একটা। দর্শক, আপনাদেরকে যে আমরা যে সমস্ত প্রতিবেদন দেখালাম এগুলো দেখে আপনাদের প্রতিক্রিয়া কি, এবং বর্তমান সময়ে যে গুজবটা চলতেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে, 26শে মার্চ পালন করবে, এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি? আর যদি সত্যি সত্যি এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসে, তাহলে আসলে আসার পথটা কোন দিকে আসবে, কোথায় আসবে, কি আসবে না আসবে, এই সবকিছু নিয়ে আপনার যদি কোনো ধারণা থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।